আমরা এর আগে ফাংশন নিয়ে কাজ করছিলাম, মনে আছে সবার ফাংশন? জি স্যার। আচ্ছা, তাহলে ফাংশনের আমরা বলছিলাম যে ইউজার ডিফাইন কিছু ফাংশন আছে। আমরা কিছু ফাংশন ছিল লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশনের আমরা ইউজার ডিফাইন। হ্যাঁ, লাইব্রেরি ফাংশন আমরা কিছু ইউজ করেছিলাম, তাই না? গত একটা ক্লাসে আমরা ইউজ জি করলাম জি স্ট্রিং ফাংশন, স্ট্রিংয়ের কিছু ফাংশন ইউজ করেছিলাম। এর আগে আমরা ম্যাথ কিছু ফাংশন ইউজ করেছিলাম, যেগুলো ছিল লাইব্রেরি ফাংশন। এবং ইউজার জি ডিফাইন স্যার। ফাংশন নামে একটা ফাংশন আমরা দেখছিলাম, যে ইউজাররাও আমরা চাইলে কি ফাংশনগুলো ডিফাইন করতে পারি। জি স্যার, এই ইউজার ডিফাইন ফাংশন হ্যাঁ, উইথ আর্গুমেন্ট, নো রিটার্ন, উইথ রিটার্ন, হ্যাঁ। উইথ আর্গুমেন্ট। তাহলে চারটা চারটা ডিফারেন্ট টাইপ ছিল, যে চার টাইপে আমরা একটা ফাংশনকে ডিফাইন করতে পারতাম চারটা ওয়েতে। যে আমরা আসলে ফাংশন ডিফাইন করতে গেলে চারটা ডিফারেন্ট ওয়ে ছিল, যে আমরা আর্গুমেন্ট পাস করব কিনা, অথবা ফাংশনের ক্ষেত্রে রিটার্ন টাইপ থাকবে কিনা। তাহলে হতে পারে কোনো ফাংশনের আর্গুমেন্ট থাকবে এবং রিটার্ন টাইপ থাকবে, কোথাও হতে পারে শুধু আর্গুমেন্ট থাকবে, রিটার্ন টাইপ থাকবে না। রিটার্ন টাইপ থাকবে না মানে হচ্ছে ভয়েড থাকবে, তাই না? ভয়েড মানে বলছিলাম যে নো রিটার্ন টাইপ। তাহলে একইভাবে কি হতে পারে যে আমাদের আর্গুমেন্টও থাকবে না, রিটার্ন টাইপও থাকবে না। তাহলে এরকম চারটা ডিফারেন্ট ওয়েতে আমরা আসলে একটা ফাংশনকে লিখতে পারি। সাপোজ আমি যদি এখানে সিম্পল একটা প্রোগ্রাম লেখার চেষ্টা করি, একটু দেখো তো। ইন্টিজার, সাপোজ আমি বললাম এখানে ইন্টিজার অ্যাড ইন্টিজার এ ইন্টিজার বি, এটা কি টাইপের ফাংশন বলতে পারো কেউ? স্যার, এই যে উইথ রিটার্ন উইথ আর্গুমেন্ট। এটা হচ্ছে আমাদের উইথ রিটার্ন উইথ আর্গুমেন্ট। উইথ রিটার্ন উইথ আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে আমাদের এখানে ইন্টিজার অ্যাড, এই ইন্টিজারটা দিয়ে কি মিন করতেছি? প্রথম ইন্টিজারটা দিয়ে প্রথম ইন্টিজারে কোনটা স্যার? এই- প্রথম ইন্টিজার হলো ইন্ট এড, ইন্ট হলো রিটার্ন, যে হ্যাঁ, রিটার্ন রিটার্ন দিবে। আচ্ছা, প্রথম ইন্টিজার এখানে রিটার্ন টাইপ, তাই তো? প্রথম ইন্টিজারটা এখানে জি রিটার্ন স্যার। টাইপ। আর ফাংশনের নেম হচ্ছে অ্যাড। আর ফাংশনের ভিতরে যে দুইটা আর্গুমেন্ট পাস করলাম, একটা হচ্ছে ইন্টিজার এ, ইন্টিজার বি, দ্যাট ইজ এ আমাদের আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্টও আছে এখানে আমাদের, অ্যাজ ওয়েল এজ রিটার্ন টাইপও আছে। তো জি স্যার। এই যে লাইনটা লিখলাম আমরা এখানে, এটা কিন্তু দেখো মেইন যে মেথড, আমাদের মেথডের বাইরে লিখছি। তাহলে এইটাকে কি বলে আমরা মনে আছে কিনা? এটাকে কি বলি বলো তো? এইভাবে যে লেখা প্রথমে, এটা এটার কি নাম? এই লাইনটাকে আমরা কি ডিফাইন, বলতেছি? ফাংশন ডিফাইন, ফাংশন ডিফাইন। ফাংশনকে ডিফাইন করেছি এখানে, নাকি আর কিছু করেছি বলো তো? আমরা ফাংশন ডিফাইন না ডিক্লেয়ার, এটা বলো তো? ফাংশন ডিফাইন এন্ড ডিক্লেয়ার দুটোই করেছে। না, আমরা ফাংশন কি বডি লিখছি এখানে কোনো? না স্যার। আমরা যদি এরকম লিখতাম এখানে, এটা লেখার পরে এই যে এখানে যদি আমরা বডিটা লিখতাম ফাংশনের, তাহলে কি হতো? তাহলে ডিফাইন করা হতো। তাহলে ডিফাইন করা হতো। আর শুধুমাত্র যদি ফাংশনের নামটা লিখতাম, তাহলে সেটা হচ্ছে আমাদের ডিক্লেয়ার তাহলে করলাম, তাই ডিক্লেয়ার না? করা। ডিক্লেয়ার করলাম, শুধু ডিক্লেয়ার করলাম। আর এখন যদি আমি এর ভিতরে বডিটা লিখে দেই, তাহলে কি হচ্ছে? আমাদের ডিফাইনও করতেছি আমরা। তাহলে ডিফাইন করতে গেলে জি স্যার। আমাকে কি করতে হয় বলো তো? এই ফাংশনে দুইটা নাম্বার দেওয়া আছে, যদি ডিফাইন এরকম হয়। করতে গেলে দুইটা নাম্বার ইনপুট নিব হ্যাঁ, দুইটা নাম্বার আমরা প্রথমেই। ইনপুট নিব। ইনপুট নিয়ে আমরা কি করব? ওই নাম্বারগুলোকে অ্যাড করব, তাই না? যেহেতু অ্যাড এড করে ফাংশনের দিব। ফাংশনের নাম যেহেতু অ্যাড বলেছি, তাহলে আমি দুইটা নাম্বার ইনপুট নিয়ে দুইটা নাম্বারকে অ্যাড করব। এখন ইনপুট কি আমি ফাংশনের ভিতরে নিব নাকি বাইরে থেকে আসবে নাম্বার বলো তো? স্যার, যেহেতু ভ্যালু রিটার্ন করবে, সুতরাং আহ, বাইরেও নিতে পারি, ভিতরেও নিতে পারি, যেহেতু দুইটাই আছে, উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন। বাকি একজন বলো তো, এই ফাংশনে কি আমরা ভিতরে ইনপুট নিব নাকি ইনপুটটা বাইরে থেকে আসবে? আর একজন বলো, শোয়েব ছাড়া আর একজন বলো তো। স্যার বাহির থেকে। এই এই যে ফাংশন লিখলাম আমরা ইন্টিজার অ্যাড, এবং আর্গুমেন্টে আমরা দুইটা ভেরিয়েবল পাস করতেছি, ইন্টিজার এ, ইন্টিজার বি। তাহলে এই যে ফাংশন, এই ফাংশনে এ এবং বি এর ভ্যালু, এটাকে আমরা এই ফাংশনের ভিতরেই ইউজারের কাছ থেকে ইনপুট নিব বা দিয়ে দিব, নাকি বাইরে থেকে মানে অন্য কোথাও থেকে এই ফাংশনের ভ্যালু দুইটাকে আমরা নিয়ে আসবো? এ এবং বি আমরা পাবো কোথা থেকে সেটা জাস্ট বলো। বোঝা যাচ্ছে স্যার কি আমরা কথা? ইউজার নিতে স্যার পারি স্যার। ইউজার মনে হচ্ছে, স্যার বাকিটা দেখি। ইউজার মনে হচ্ছে। এখন ইউজার কোথায় ইনপুট করবে? এটা কি ফাংশনের হ্যাঁ, ভিতরেই স্যার। আমরা লিখবো, স্ক্যান এফ দিয়ে ইউজারের কাছ থেকে এ এবং বি এর ভ্যালু দিতে বলবো? না স্যার, জি স্যার স্যার। রান করার পরে স্যার নেওয়া যাবে না? রান করার পরে যে আমরা ইউজার থেকে নেই।
না আমরা তো রান করলে ইউজার তো ভ্যালু যখন দিবে আমরা প্রোগ্রাম রান করলেই না ভ্যালু দেখতে পাবো। আসলে আমরা এখন কোড লিখবো কোথায় সেটা বলতেছি। আমি যে স্ক্যানঅ্যাপের কোডটা লিখবো ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়ার জন্য, সেটা কি এখানে লিখবো? এই যে আমি তো একটা ব্লকের ভিতরে আছি না, সেকেন্ড ব্র্যাকেটের ব্লক, এটা দেখতে পাচ্ছ তাই না? আমার স্ক্রিন দেখতে দেখা যাচ্ছে না যে আমি তো এই ব্লকের ভিতরে আছি এখন? দেখা যাচ্ছে কি আমার ওই যে রেড কালারের মার্কিংটা দেখতে জি পাচ্ছ স্যার। সবাই? রেড কালারের মার্কিং যেটা করেছি আমি যতটুকু। স্যার ভিতরে ভিতরে লেখা হ্যাঁ, আমি কি এখানে স্ক্যানএফ এর কমান্ড লিখবো নাকি লিখবো না সেটা জাস্ট এটুকু আমাকে বলো। স্ক্যানএফ এর কমান্ড এখানে লিখবো স্যার, কিনা লিখবো না সেটা বলো। এটা যেহেতু উইথ রিটার্ন উইথ আর্গুমেন্ট ফাংশন, সো হ্যাঁ, দ্যাটস স্যার আমাদের স্ক্যানএফ বাট কমান্ডটা হচ্ছে ইন্টিজার মেইনের বাইরে লিখে লাগবে স্যার। না ইন্টিজার মেইনের ইন্টিজার মেইনের ভিতরে স্যার, ডিক্লেয়ার করার সময় লিখে লাগবে না স্যার, মেইনের ভিতরে লিখে লাগবে। তার মানে দেখো এইখানে এই যে ফাংশন যেটা বললাম ইন্টিজার অ্যাড ইন্টিজার এ এবং বি, তার মানে ইন্টিজার এ এবং বি দুইটা ভ্যালু কিন্তু আমরা এখানে পাঠাবো তাই না? আমরা কিন্তু জি দুইটা স্যার। ভ্যালু এখানে পাঠাবো। তার মানে আমি এর ভিতরে কিন্তু স্ক্যানএফ দিয়ে আর ভ্যালু নিব না, কারণ এই ভ্যালুগুলো তো আমরা এই যে এখান থেকে যখন ফাংশনটাকে আমরা কল করব, ফাংশন কলিং নামে একটা অপশন ছিল। আচ্ছা, তাহলে আমাদের এইখানে যদি আমরা ফাংশনে যখন আমরা এ এবং বি এর ভ্যালু দুইটা দিব, এই ভ্যালু দুইটা কিন্তু আমরা আসলে যখন ফাংশনটাকে কল করব, কল করার সময় কিন্তু ভ্যালু দুটো দিয়ে দিতে হবে আমাকে, তাই না? কল করার সময় কিন্তু আমাকে এই দুইটা ভ্যালু দিতে হবে, এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু। তাহলে যেই ফাংশনে আর্গুমেন্ট থাকে, এই ফাংশনটা যখন কল করতে হয় তখন কিন্তু ফাংশনের ভ্যালুগুলো বলে দিতে হয়। আর যদি আর্গুমেন্ট না থাকে তাহলে আমরা শুধুমাত্র ফাংশনকে কল করি, দেন ফাংশনের ভিতরে এসে আমরা এটাকে স্ক্যানএফ দিয়ে নিতে পারি অথবা ডিরেক্ট ভ্যালু দিয়ে ওটা নিয়ে কাজ করতে পারি। তাহলে এখানে যেহেতু আমাকে দুইটা প্যারামিটার বা আর্গুমেন্ট আছে এ এবং বি, তাহলে আমাকে যখন ফাংশনকে আমরা কল করব তখন কিন্তু আমাকে এ এবং বি এর ভ্যালু দিতে হবে। তাহলে ফাংশন কল কোথা থেকে হয় বলতে পারো? ফাংশনটা কল করবো কোথা থেকে এই ফাংশনটাকে? স্যার কল করবো স্যার ইন্টিজার মেইনের ভিতর থেকে। তাহলে ফাংশনটাকে অবশ্যই যখন কল করবো তখন আমাকে মেইনের ভিতর থেকেই কল করতে হবে। ফাংশনকে কল করবো এই মেইনের ভিতর থেকে আমরা। তাহলে এই মেইনের ভিতরে আমরা চলে যাই, আগে আমরা এখান থেকে শুরু করি। তাহলে যেহেতু এখানে আমরা কল করব, তাহলে আমাদের ফাংশনে দুইটা ভ্যালু লাগবে, এ এবং বি এর ভ্যালু। যে ভ্যালু দুইটাকে যোগ করা হচ্ছে আমার এই ফাংশনের কাজ। তাহলে আমি এইখানে যদি আমরা দুইটা ভ্যালু নেই, প্রথমেই যে একটা বললাম ইন্টিজার নাম্বার 1, আমি ডিফারেন্ট নাম ইউজ করতেছি, এখানে ইন্টিজার এ বিও ইউজ করতে পারতাম, কোনো সমস্যা নাই। এই নামের সাথে এবং উপরে যে ইন্টিজার এ বি লেখা এটার সাথে কোনো সম্পর্ক নাই, মানে ইন্টিজার টাইপের ভ্যালু হলেই হলো, নাম যে কোনো কিছু হতে পারে। তাহলে আমি একটা নিলাম ইন্টিজার নাম্বার 1 এবং নাম্বার 1-এর ভিতরে আমরা একটা ভ্যালু সাপোজ রাখবো। কি রাখবো সেটা পরে দিচ্ছি। একইভাবে ইন্টিজার নাম্বার 2, তাহলে দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, নাম্বার 1 আর নাম্বার 2। এখন দুইটাকে যদি আমরা এখানেই অ্যাসাইন করতে চাই তাহলে ইকুয়াল দিয়ে ভ্যালুগুলো বলে দিতে পারি যে 1 নাম্বারের ভ্যালু কত, 2 নাম্বারের ভ্যালু কত। আর যদি একটু কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা স্ক্যানএফ দিয়েও ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো নিতে পারি। তাহলে স্ক্যানএফ দিয়ে যেহেতু ভ্যালু নেওয়া আমরা সবাই জানি, আমি ডিটেলস মানে এখানে ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিচ্ছি। তোমরা স্ক্যানএফ দিয়ে ভ্যালু নিতে পারবা, না পারলে আমরা দেখে নেব, সমস্যা নাই, কোনো খুব ইজি। তাহলে আমি দুটো ভ্যালু এখানে দিয়ে দিচ্ছি ডিরেক্ট, তাহলে আমাকে আর স্ক্যানএফ কমান্ডগুলো লিখতে হচ্ছে না। স্ক্যানএফ দিয়ে ভ্যালু নিতে পারবো না সবাই? একটু বলো তো আমাকে। জি স্যার পারবো। বাকিরা জি কি স্যার, অবস্থা? পারবো। পারবো তো, তাই না? জাস্ট কি করবা, জি স্যার। ইউজারের কাছ থেকে হয়তো আমরা ভ্যালু নেওয়ার আগে একটা মেসেজ দিতে পারি যে এন্টার দ্য ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু, এরকম দুটো মেসেজ দিতে পারি। দেন আমরা হয়তো স্ক্যানএফ দিয়ে প্রথম ভ্যালুটা নিব যেটা নাম্বার 1-এ রাখবো, দ্বিতীয় ভ্যালুটা নিয়ে নাম্বার 2-তে রাখবো, দেন হয়ে গেল আমাদের কাজ, এটুকুই। আমরা ডিরেক্ট ভ্যালু দিয়ে দিলাম 90 and 20। এখন আমার কি কাজ, আমি কি করব, ওই আমার কল করব কাকে? আগে তো রিয়েক্ট করবো না, কি করব? এড Add। মানে দুইটা নাম্বারকে যোগ করবো না। যোগ করার কাজটা কিন্তু আমরা ফাংশন দিয়ে করব, সেই কাজ যোগের কাজটা কিন্তু ফাংশন করবে, আমরা এখানে করব না। ওই যোগ করার জন্যই কিন্তু আমরা ফাংশনটা তৈরি করছি উপরে। জি স্যার। আর আমার ফাংশনটা দেখো রিটার্ন টাইপ আছে, তার মানে কি আমার ফাংশনটা কি করবে বলো তো? একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে দিবে আমাকে, তাই না? যেহেতু রিটার্ন টাইপটা ইন্টিজার বলা আছে, ইন্টিজার অ্যাড, তাহলে আমার ফাংশনটা কি করবে, আমাকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে এবং ওই ভ্যালুটাকেই আমরা আসলে ইউজারকে প্রিন্ট করে দেখাবো। তাহলে আমি যদি এখানে একটা জাস্ট মেসেজ প্রিন্ট করাই যে প্রিন্ট এফ, লিখলাম হচ্ছে সামেশন
summation of two numbers এরপর হয়তো আমরা সামেশনের রেজাল্টটা দেখতে চাই। তাহলে নাম্বারটা যেহেতু যোগ করার পর ইন্টিজারই হবে, সেক্ষেত্রে আমাদের স্পেসিফায়ার %d ইউজ করতে হবে। এখন এই নাম্বারটা সামেশন যে নাম্বারটা আমরা এখানে শো করবো সেটা কীভাবে দেখাবো, কি করলে সামেশনটা দেখাবে বলো তো? আমরা কাকে কল করব এখানে? এড কে কল করব। এখানে আমরা অ্যাড যে আমাদের ফাংশনটা ছিল ওটাকে কল করব, তাই না? অ্যাড ফাংশনকে কল করব। ওকে, অ্যাড ফাংশনকে যদি আমরা এখানে কল করি, এবং অ্যাড ফাংশনের ভিতরে কি দুইটা আর্গুমেন্ট আছে না, এ এবং বি, প্যারামিটার বা আর্গুমেন্ট। জি স্যার। তাহলে আমাকে কি করতে হবে, এই যে দুইটা ভ্যালু এখানে পাস করতে হবে। এখন দুইটা ভ্যালু কিন্তু আমার কাছে আছে, দেখো নাম্বার 1 একটা ভ্যালু আছে, নাম্বার 2 তে একটা ভ্যালু আছে। তাহলে আমি যদি এখানে নাম্বার 1 কমা নাম্বার 2 এই দুইটাকে পাস করে দিই, তাহলে কি দুইটা ভ্যালু যাবে না এখান থেকে? এটা কি বোঝা যায় কিনা? জি স্যার। অ্যাড নাম্বার 1 নাম্বার 2, তার মানে অ্যাডের ভিতরে নাম্বার 1 এখানে কত দেওয়া যাবে 90, আর এটা যাবে হচ্ছে 20। তাহলে এই অ্যাড নাম্বার 1 নাম্বার 2 মানে দুইটা ভ্যালু সে এখান থেকে কিন্তু আমাকে নিবে, নিয়ে কোথায় যাবে আসলে? এটা যখনই কল করলাম সে যাবে কোথায়? এর কাছে যাবে, এখানে যাবে। নাম্বার এ ইন্ট বি, হ্যাঁ, এখানে নাম্বার এই ফাংশনে যখনই দেখলো যে আমার তো প্রোগ্রাম রান করবে এখান থেকে, যে ইন্টিজার মেইন, দেন সে কি করলো দুইটা ভেরিয়েবল দেখলো, নাম্বার 1 নামে একটা ভেরিয়েবল, নাম্বার 2 নামে একটা ভেরিয়েবল, এবং এগুলো তার অ্যাসাইন করা ভ্যালু। এবং আমাকে দেখলো একটা প্রিন্টএফ কমান্ড দেওয়া আছে, এবং সেক্ষেত্রে বলা আছে সামেশন হবে দুইটা নাম্বারের, জাস্ট আমরা সিম্পল মেসেজ লিখলাম দুইটা নাম্বারের সামেশন। এবং সেখানে আমরা কি করলাম, একটা ফাংশন কল করলাম। এখানে কিন্তু ডিরেক্ট আমরা কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করতে পারি না, একটা ফাংশন কল করেছি, এবং ফাংশনের ভিতরে দুইটা আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করে দিয়েছি। কোন দুইটা? এই যে নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটার ভ্যালুকে। যখনই সে অ্যাড ফাংশন এখানে দেখলো, সে আসলে কি করবে, এই যে অ্যাড ফাংশনকে খুঁজবে কোথায় আছে, দেখবে যে এখানে একটা অ্যাড ফাংশন আছে, এই যে ইন্টিজার অ্যাড, এবং এই দেখতেছে এখানে দুইটা আর্গুমেন্ট চাচ্ছে এ এবং বি। তার মানে এইখানে যে দুটো ভ্যালু দিয়েছে, নাম্বার 1 যে ভ্যালুটা দিয়েছে সেটা যাবে কোথায়, এর ভিতরে যাবে, যেহেতু এটা প্রথম ভ্যালু। নাম্বার 2টা যাবে কোথায়, বি এর ভিতরে। তাহলে দুইটা ভ্যালু নিয়ে কিন্তু সেটার ভিতরে ঢুকলো। তাহলে যেহেতু এই অ্যাড ফাংশনের ভিতরে কিন্তু এখন এ এবং বি দুইটা ভ্যালু আছে, তাই না? তার মানে এখানে কিন্তু আমাকে আর ইউজারের কাছ থেকে ইনপুটও নেওয়া লাগবে না, অথবা এখানে আমাকে ভ্যালু দিতেও হবে না। আমরা শুধুমাত্র এখানে যোগের কাজটা করলেই হবে, এবং এ এবং বিকে নিয়ে যোগ করলেই হবে, কেননা নাম্বার 1 ভ্যালুটা কিন্তু অটোমেটিক এর ভিতরে অ্যাসাইন হয়ে গেছে। যখনই আমি এখানে কল করলাম, নাম্বার 1 ভ্যালুটা অটোমেটিক চলে গেছে এর কাছে, এবং নাম্বার 2 ভ্যালুটা চলে গেছে আমাদের বি এর কাছে। এখন আমরা যদি এখানে লিখি, দেখো এখানে যদি আমরা লিখি এরকম ইন্টিজার সাম ইকুয়াল, কাকে অ্যাড করব, এ প্লাস বি, তাই না? স্যার রিটার্ন করব কাকে? অ্যাড আমকে রিটার্ন করব Add সামকে, কেননা সামের ভিতরেই কিন্তু দুইটা যোগফল আছে, তাই না? আমার যেহেতু অ্যাড ফাংশনের কাজ হচ্ছে দুইটা যোগ করা, তাহলে আমাদের এই সামের ভিতরেই কিন্তু এ এবং বি এর মান যোগ করা আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি সামকে রিটার্ন করি, তাহলে সাম যেহেতু একটা ইন্টিজার টাইপের ডেটা, তাহলে আমার ফাংশন কি রিটার্ন করার কথা ছিল, একটা ইন্টিজার ডেটা রিটার্ন করা হচ্ছে, যে ইন্টিজার অ্যাড। এর মানে কি, আমার এই অ্যাড ফাংশনটা কি করতে পারবে, একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করতে পারবে। তাহলে রিটার্ন করলাম কোথায়, এই যে সামটাকে রিটার্ন করলাম। তাহলে এই ক্ষেত্রে সামের ভ্যালুটা কত, 90 এবং 20 প্লাস করে আমাদের 110। এটা আসলে এই ফাংশন রিটার্ন করবে। রিটার্ন করলে সে এই নাম্বারটা চলে আসবে কোথায়, আমাকে যেটা সে রিটার্ন করবে এটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে না আবার? সে তো ফাংশনে ঢুকলো, ঢুকে কি করলো, এই কাজটা করলো, সাম করে রিটার্ন করে দিল সামটাকে। তার মানে এই ফাংশনের জায়গায় যেখানে আমরা কল করছিলাম, এখানে এখন আমি পাবো কত, এই দুইটা যোগফল, তার মানে 90 + 20, এখানে আমরা 110 এই কথাটা দেখতে পাবো। সেটাই দেখানো উচিত, দেখি আমরা সেটা দেখাই কিনা আমাদের। আমরা রান করতেছি আমার প্রোগ্রাম। দেখো আমাকে সামেশন অফ 2 নাম্বারস 110 এটা শো করতেছে। তাহলে এই ছিল আমাদের আসলে ফাংশন ডিক্লেয়ার করা, এবং ফাংশনকে ডিফাইন করা, এবং ফাংশনকে কল করা। এখন এইখানে যে জিনিসগুলো আমরা বলবো, এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস একটা ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এটা আমরা নতুন কি বলবো একটু দেখো, এখানে আমাদের বেশ কিছু জিনিস নতুন আলোচনা করবো, একটু দেখো। ফাংশন যখন আমরা কল করতেছি,
ফাংশন কল করার সময় ফাংশন কলিং আবার একটু বলো তো, ফাংশন কলিং কোনটা? সবাই বোঝো কিনা একটু বলো, ফাংশন কলিং কোথায় হচ্ছে এখানে? স্যার মেইনের ভিতর 8। তাহলে এই অংশটাও কিন্তু ফাংশন কলিং, এটা তো সবাই বোঝো নাকি কারো সমস্যা হচ্ছে বুঝতে? এটা হচ্ছে ফাংশন কলিং। ফাংশন কলিং এর ক্ষেত্রে দেখো আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি, এই যে ভ্যালুগুলো দিচ্ছি num1 এবং num2, এই ভ্যালুগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। এগুলোকে আমরা আর্গুমেন্ট বা প্যারামিটার বা ডিফারেন্ট নামে যা বলতে পারি, এটার নাম প্যারামিটার বলতে পারি, আর্গুমেন্ট বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, তাই না? এই যে নাম্বার এবং নাম্বার টু, এগুলো অ্যাকচুয়াল ভ্যালু না? এই যে একটা ভ্যালু কি 90, একটা 20, এগুলো অ্যাকচুয়াল ভ্যালু বা অ্যাকচুয়াল প্যারামিটার বলতে পারি আমরা। বোঝা যাচ্ছে কি? অ্যাকচুয়াল ভ্যালু বা অ্যাকচুয়াল প্যারামিটার। আর এইখানে দেখো যখন আমরা ফাংশনটাকে ডিক্লেয়ার করেছিলাম তখন কিন্তু আমরা দুইটা ভ্যালু বলছিলাম, ইন্টিজার এ এবং ইন্টিজার বি। ঠিক আছে? তাহলে এই দুটার কি নাম হয় বলতে পারো কেউ? এই দুটাকে আমরা বলি অ্যাকচুয়াল ভ্যালু বা অ্যাকচুয়াল প্যারামিটার, আর এইগুলোকে বলবো আমরা ফর্মাল প্যারামিটার। ফর্মাল। এই অ্যাকচুয়াল ভ্যালুগুলো এসে কি জমা হবে না এই ফর্মালের এখানে? এটা এখানে জমা হবে, এসে এটা জমা হবে। তাহলে এইগুলোকে আমরা বলতেছি অ্যাকচুয়াল ভ্যালু, আর এটা হচ্ছে ফর্মাল ভ্যালু। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে যখন আমরা ফাংশন কল করি তখন আমরা কি কল করি আসলে? অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে কল করি, তাই না? এই যে অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে কল করলাম আমরা ফাংশনগুলোকে, অ্যাকচুয়াল ভ্যালু যে নাম্বার 1 এবং নাম্বার 2, এই দুটো অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে আমরা কল করেছি ফাংশনটাকে। এখন ফাংশন কল করার সময় যদি আমরা এরকম ভ্যালু না দিয়ে, ফাংশন কল করার সময় আমরা যদি ভ্যালু না দিয়ে অ্যাড্রেস দিয়ে কল করি, বোঝা যাচ্ছে? এখানে কি একটা ভ্যালু না? নাম্বার 1 কি একটা ভ্যালু না, মান না নাম্বার 1-এর? 90। জি স্যার। নাম্বার 2 এটা কত? 20। তাহলে আমরা কি করলাম? ফাংশন কল করার সময় কি করলাম? ভ্যালু দিয়ে কল করতেছি। তাহলে এই ধরনের ফাংশন কলিংকে আমরা বলি ফাংশন কল বাই ভ্যালু। তাহলে ফাংশনের কলিংয়ের দুইটা টেকনিক আমরা দেখব বিভিন্ন বইতে। একটা নাম হচ্ছে ফাংশন কল বাই ভ্যালু, আর একটাকে বলি ফাংশন কল বাই রেফারেন্স। এই দুইটা জিনিস দেখছো কেউ ফাংশনের চ্যাপ্টারে? যদি দেখে থাকো দেখবা যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফাংশন কল করা বা ইউজিং ভ্যালু দিয়ে ফাংশন কল করা, আর একটা হচ্ছে রেফারেন্স দিয়ে কল করা। তাহলে এই ধরনের টেকনিক যেখানে আমরা অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে ফাংশনকে কল করি, এই টেকনিককে আমরা বলি কল বাই ভ্যালু। এটা বোঝো কিনা বলো? কল বাই ভ্যালু, যেহেতু আমরা ভ্যালু দিয়ে ফাংশনটাকে কল করতেছি। আমরা আজকের ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে ফাংশন কল বাই রেফারেন্স। যে রেফারেন্স দিয়েও আমরা ফাংশনকে কল করতে পারি। এই সেম ফাংশনকে আমরা কল করব, কিন্তু আমরা ভ্যালু দিব না, আমরা রেফারেন্স দিয়ে কল করব। আমরা স্যার ফর্মাল ভ্যালু দিয়ে স্যার কল করতে পারি না? না, ফর্মাল ভ্যালু দিয়ে কল করা যাবে না। ফর্মাল ভ্যালুগুলো সবসময় আমাদের ডিক্লেয়ার করার সময় ইউজ করতে হবে। যেখানে আমরা ফর্মাল ভ্যালু ইউজ করলাম, এগুলো আসলে হোল্ডার, আমাদের সিম্পলি কি প্লেস হোল্ডারের মতো। এগুলো কি করবে? এই ভ্যালুগুলোকে অ্যাকসেপ্ট করবে, নিয়ে দেন ভিতরে কাজগুলো করবে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এখানে কোনো ভ্যালু নাই। এখন কি এই যে প্রথমে যখন আমরা ইন্টিজার অ্যাড ফাংশনে লিখছিলাম, এখানে কি কোনো ভ্যালু আছে এ বি এর ভিতরে? না স্যার। নাই। কিন্তু এগুলো কি করবে? যখন আমি কল করব তখন এটার ভিতরে ভ্যালু আসবে। এই জন্য এটাকে আমরা বলছি ফর্মাল। আর এখানে যেহেতু আমরা ভ্যালু পাস করতেছি ডিরেক্ট, সেটা হচ্ছে এই জন্য আমরা বলছি অ্যাকচুয়াল। এখন দেখো এইখানে যদি আমরা এখানে একটু যদি এভাবে খেয়াল করো, আমি যে নাম্বার 1 নাম্বার 2 এই দুটো না বলে আমি যদি এখানে বলে দিতাম যে 79,56, সেক্ষেত্রেও কি ফাংশন রান করতো না? জি স্যার। করতো কিন্তু, তাই না? হবে স্যার। তাহলে কি আমরা এখানে জি। কিন্তু অ্যাকচুয়ালি এই যে একটা ভ্যালু দিয়ে দিলাম, এই ভ্যালুর রেসপেক্টে চলে যাবে এখানে, এবং অটোমেটিক এই যে এ এবং বি অ্যাসাইন হয়ে যাবে এই দুটো ভ্যালু দিয়ে। 79 দিয়ে এ অ্যাসাইন হবে, 56 দিয়ে বি অ্যাসাইন হবে, এবং বাকি কাজটা সে একইভাবে করবে, করে আমাকে কিন্তু সামেশনে এই দুটো যোগফল দেখাবে। তাহলে আমরা যখন কল করব তখন আমরা এখানে আসলে অ্যাকচুয়াল ভ্যালুটা দিব, অ্যাকচুয়াল প্যারামিটার বা অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে তখন কল করব। আর যখন আমরা ডিফাইন করলাম তখন আসলে আমরা ফর্মাল প্যারামিটার ইউজ করতেছি। বোঝা গেছে কি এই দুটা? জি স্যার। এখন আমরা দেখব যে এখানে আমরা এরকম ভ্যালু না দিয়ে আমরা একটা রেফারেন্স দিয়ে এটা কল করতে পারি কিনা। তাহলে রেফারেন্স দিয়ে কল করা মানে হচ্ছে এখানে কনসেপ্টটা আসবে এরকম, আমরা পয়েন্টারের কনসেপ্ট কি মনে আছে সবার এখনো? পয়েন্টার, জি স্যার। পয়েন্টারটা আসলে সি এর রেসপেক্টে বেশি ইম্পর্টেন্ট। পয়েন্ট আমরা অনেক জায়গায় ইউজ করতেছি, আমরা ফাইলের ক্ষেত্রেও পয়েন্টারের নিয়ে কথা বলছি। ফাইল পয়েন্টার, যেখানে আমরা ফাইল অ্যাক্সেস করার ক্ষেত্রে ওটা ইউজ করছিলাম। এর আগে আমরা পয়েন্টার ইউজ করেছিলাম। পয়েন্টারের কনসেপ্টটাই ছিল এরকম, পয়েন্টার কি করে? একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে, তাই না?
জি স্যার। নরমালি জি স্যার। নরমালি ভেরিয়েবল কি করে, ভ্যালু স্টোর করে, আর পয়েন্টারটা কি করে, একটা ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে স্টোর করে। তাহলে আমরা এখন দেখবো যেখানে আমরা ডিরেক্ট ভ্যালু না বলে আমরা একটা রেফারেন্স বা অ্যাড্রেস দিয়ে ওটাকে কল করতে পারি। খেয়াল করো, তোমাকে যদি এরকম বলা হয়, তোমাকে যদি এরকম, তুমি যদি কারো অ্যাড্রেস জানো, তোমার এক ফ্রেন্ডের বাসায় তুমি যাবা, তুমি যদি অ্যাড্রেস জানো সেখানে যেতে পারবা কিনা? তাহলে জি স্যার। অ্যাড্রেস থাকলে কিন্তু আমরা কন্টেন্টটা বের করতে পারবো, কোনো সমস্যা নাই। অ্যাড্রেস থাকলে কন্টেন্টটা বের করার কোনো ব্যাপার না। আমি ওই অ্যাড্রেসে চলে যাব, অ্যাড্রেস থেকে কন্টেন্টটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে অ্যাড্রেস থেকে কন্টেন্ট বা কন্টেন্ট থেকে অ্যাড্রেসে ব্যাক করা যায়। তাহলে আমরা এখন দেখবো যে কীভাবে আমরা রেফারেন্সের মাধ্যমে এই ফাংশনটা কল করতে পারি। তাহলে আমরা বলতেছিলাম যে আমরা আসলে ফাংশনকে দুইভাবে কল করতে পারি, একটা হচ্ছে ভ্যালু দিয়ে কল করতে পারি, আর একটা হচ্ছে রেফারেন্স দিয়ে কল করতে পারি। তাহলে আমরা এইমাত্র যেটা দেখলাম সেটা ছিল ভ্যালু দিয়ে ফাংশন কল করা। আমরা এটাকে একটু চেঞ্জ করে এটাকে রেফারেন্স দিয়ে কল করা দেখব। তাহলে দেখো আমরা ফাংশন কল করেছিলাম কোথায়, এইখানে না, এই যে এটা অ্যাড 7956, আমার এখানে যে অংশ দেখতে পাচ্ছ এই অংশে আমরা ফাংশনটাকে কল করেছিলাম এখানে, এবং আমরা দুইটা ভ্যালু ইউজ করতেছিলাম, একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু সেটা 79, একটা 56। অথবা আমরা বলছিলাম যে এখানে আমরা ভ্যালুগুলো এভাবে ইনপুট না দিয়ে আমরা কোনো একটা ভেরিয়েবলকেও এখানে বলে দিতে পারি, ভেরিয়েবল যেটা দিয়ে আমরা করেছিলাম এর আগে। এখন আমরা যে মডিফিকেশনটুকু করব সেটা হচ্ছে আমরা এখানে ভ্যালু দিব না, আমরা এখানে কোনো ভেরিয়েবল বা কোনো ভ্যালু দিব না। আমরা কি করব, একটা রেফারেন্স পাঠাবো। আমি এটা লিখলে কি মিন করে একটু বলো তো। এখানে যে আমি এরকম লিখি অ্যান্ড num1, এটা দিয়ে কি মিন করে কেউ একজন বলো তো। অ্যাম্পারস্যান্ড num1, নাম্বার 1 এর মেমরি, নাম্বার 1 এর অ্যাড্রেসটা স্যার। নাম্বার 1 এর অ্যাড্রেস, নাম্বার 1 এর অ্যাড্রেসটা বা মেমোরি লোকেশন, তাই না? মেমোরি লোকেশন বা অ্যাড্রেস যাই বলো। তাহলে নাম হচ্ছে আমাদের ভেরিয়েবল, আর নামের আগে যদি আমরা অ্যাম্পারস্যান্ড সাইন ইউজ করি আমরা আসলে ওই ভেরিয়েবলের মেমোরি লোকেশন বা অ্যাড্রেসকে ইন্ডিকেট করি। এখন আমি যদি এখানে সেকেন্ড ভেরিয়েবলটা পাস করি এক সিমিলার ওয়েতে, আমরা এখানে অ্যাম্পারস্যান্ড সাইন ইউজ করে বলে দিলাম num2। তাহলে এখানে দেখো আমরা অ্যাকচুয়ালি কোনো ভ্যালু পাস করতেছি না, আমরা দুইটা ভেরিয়েবল আমাদের num1 এবং num2 ওই দুইটা ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে পাস করতেছি। তার মানে হচ্ছে অ্যাড্রেস যদি আমি তাকে পাস করে দেই, ওই অ্যাড্রেস দিয়ে সে কী করতে পারবে, ওই পার্টিকুলার সেলকে অ্যাক্সেস করতে পারবে এবং তার ভ্যালুগুলোকে সে ওখান থেকে নিয়ে কাজ করতে পারবে। তাহলে এই যে আমরা ফাংশন কল করলাম, কল করার ক্ষেত্রে আমরা কি ইউজ করতেছি বলেন তো, ভ্যালু নাকি অ্যাড্রেস? মেমরি অ্যাড্রেস, অ্যাড্রেস ইউজ করতেছি। তাহলে এই যে টেকনিক, যেখানে আমরা একটা ফাংশন কল করার ক্ষেত্রে কি করতেছি, কোনো একটা অ্যাড্রেস দিয়ে আমরা ফাংশনটাকে কল করতেছি, সেই ক্ষেত্রে এই টেকনিকটাকেই আমরা বলবো ফাংশন কল বাই রেফারেন্স। তাহলে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ফাংশন কল বাই রেফারেন্সটা কী জিনিস, ফাংশন কল বাই রেফারেন্স হচ্ছে আমরা ভ্যালু দিয়ে কল না করে যদি অ্যাড্রেস দিয়ে ফাংশনকে কল করি তাহলে আমরা সেটাকে বলবো ফাংশন কল বাই রেফারেন্স। আর যদি ডিরেক্ট ভ্যালু দিয়ে কল করি সেটা হচ্ছে ফাংশন কল বাই ভ্যালু। তাহলে দুইটাকে ডিফারেন্স বোঝা গেছে? জি স্যার। তাহলে আপনাকে যদি একটা প্রোগ্রাম লিখতে বলা হয় এক্সামে, সেক্ষেত্রে যদি আমরা বলে দেই যে এটা ফাংশন কল বাই রেফারেন্স ইউজ করতে হবে, তাহলে অবশ্যই এই টেকনিক ফলো করতে হবে। আর যদি কল বাই ভ্যালু বলি সেক্ষেত্রে আগে যেটা দেখলাম সেটা করব। আর সবাই কিছুই বলা না থাকে, শুধু ফাংশন লিখতে বললাম, সেক্ষেত্রে আপনার চয়েস যে কোনটা করবেন, যে কোনো একটা করলেই হবে। কিন্তু আমরা যদি দেখতে চাই যে আসলে রেফারেন্স দিয়েই করতে হবে, সেক্ষেত্রে আসলে এই টেকনিক ফলো করতে হবে। তাহলে দুইটা টেকনিক আমরা ইউজ করি ফাংশন কলিংয়ের ক্ষেত্রে, একটা হচ্ছে ভ্যালু দিয়ে কল করা, একটা হচ্ছে রেফারেন্স দিয়ে কল করা। ওকে, রেফারেন্স দিয়ে কল করলে এখন আমি ফাংশনটা মডিফাই করতে হবে কিছুটা, শুধু কল করলেই কিন্তু এখন রান করবে না, কারণ আমাদের কি করতে হবে, যেখানে আমরা ফাংশনকে ডিক্লেয়ার করেছিলাম বা ডিফাইন করেছিলাম ওখানে চলে যেতে হবে। আমরা ডিফাইন করেছিলাম এইখানে, তাই না? এই অংশটুকু আমরা এখানে কিছু কাজ করবো এখন, এই অংশ যেখানে আমাদের ফাংশনটাকে ডিক্লেয়ার এবং ডিফাইন করেছিলাম। তো এইখানে আমি কিছু মডিফাই করতেছি এবং দেখে বলেন যে আসলে মডিফিকেশনটা কি হচ্ছে। আমি দুইটা স্টার ইউজ করলাম, এর আগে একটা বি এর আগে একটা। আমাকে বলতে হবে যে এটা করলে মানে আমাদের চেঞ্জ কি হলো। স্যার এটা স্যার পয়েন্টার আর কি, যার মাধ্যমে আমরা স্যার মেমরি লোকেশনটা এখানে আমরা ইনক্লুড করতেছি। আচ্ছা, তাহলে আমরা আসলে এখানে দুইটা পয়েন্টার ডিক্লেয়ার করেছি, এখন কিন্তু আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাই।
আমরা দুইটা পয়েন্টার ডিক্লেয়ার করেছি। তাহলে আমরা দুইটা জিনিসের কথা জানি, যে একটা হচ্ছে পয়েন্টার আর একটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে পয়েন্টার কি করে, একটা ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারে বা মেমোরি অ্যাড্রেসকে হোল্ড করতে পারে। তাহলে দেখেন আমি যখন ফাংশনটাকে কল করতেছিলাম তখন কিন্তু আমরা কোনো ভ্যালু না দিয়ে ডিরেক্ট মেমোরি অ্যাড্রেস দিয়েছিলাম, এই যেটা নাম্বার 1-এর মেমোরি অ্যাড্রেস, নাম্বার 2-এর মেমোরি অ্যাড্রেস। এখন মেমোরি অ্যাড্রেস কিন্তু যখন আমি এটাকে আবার রাখবো বা অ্যাকসেপ্ট করবো তখন কিন্তু আমাকে পয়েন্টার টাইপের ভেরিয়েবল লাগবে, তাই না? জি এই স্যার। মেমোরি অ্যাড্রেসগুলোকে অ্যাক্সেস করার জন্য, এই মেমোরি অ্যাড্রেসগুলো অ্যাক্সেস করার জন্য আমাকে পয়েন্টার টাইপের ভেরিয়েবল লাগবে, কেননা এটার ভিতরে তো মেমোরি অ্যাড্রেস আছে, কোনো ভ্যালু নাই অ্যাকচুয়ালি, এটার ভিতরে কিন্তু কোনো ভ্যালু নাই, এটার ভিতরে ওই মেমোরি অ্যাড্রেস আছে। তাহলে সেক্ষেত্রে এই যে আমার এই যে নাম্বার 1-এর মেমোরি, এটা আসলে এইখানে যে এই পয়েন্টারের ভিতরে স্টোর হবে, এই নাম্বার 1-এর অ্যাড্রেসটা স্টোর হবে এই পয়েন্টারের ভিতরে, এবং নাম্বার 2 এটা স্টোর হবে এখানে, এই যে বিতে এখানে যে। তাহলে এই কারণে আমরা আসলে এখানে দুইটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল ইউজ করলাম, এবং দুইটাই কিন্তু ইন্টিজার টাইপ। কেন ইন্টিজার টাইপ নিলাম একটা বলেন তো? যেহেতু আমরা রিটার্ন ইন্টিজার ভ্যালু, রিটার্ন ভ্যালু ইন্টিজার, আর Memory রিটার্ন address- ভ্যালুর সাথে কিন্তু সম্পর্ক নাই কোনো, রিটার্ন ভ্যালুটা যে কোনো কিছু, রিটার্নের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে কোথায় দেখেন তো? সম্পর্ক Memory হচ্ছে address এ। আমার যে এই যে নাম্বার 1 এবং নাম্বার 2, এই দুইটা কি আসলে ইন্টিজার টাইপের না? জি স্যার। তাহলে আমার যে টাইপের ভেরিয়েবল হবে ওই ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস স্টোর করার জন্য ওই টাইপেরই পয়েন্টার লাগবে। পয়েন্ট। তাহলে যেহেতু স্যার। আমার এটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তাহলে এগুলোর অ্যাড্রেস রাখতে গেলে আমাকে ইন্টিজারই পয়েন্টার লাগবে। এটার সাথে সম্পর্ক এটা, এই ইন্টিজারের কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা রিটার্ন টাইপ। কি রিটার্ন করবে সেটা, এখানে যদি আমি ইন্টিজার টাইপ রিটার্ন ইউজ না করে আমি যদি কোনো ক্যারেক্টার রিটার্ন করতে চাই তাও করতে পারি, কোনো সমস্যা নেই। আমি এখানে রিটার্ন একটা সাপোজ ক্যারেক্টার এ কে রিটার্ন করবো, তাও এখানে লিখে দিতে পারি যে রিটার্ন এ, তাহলে সে এ রিটার্ন করবে। তাহলে এটা এবং এটা ডিফারেন্ট। তাহলে এটা দিয়ে মিন করতেছি আসলে যেহেতু আমার ডেটাগুলো হচ্ছে ইন্টিজার টাইপের, তাহলে ওই ডেটাগুলোকে হোল্ড করার জন্য অবশ্যই আমাকে একটা ইন্টিজার টাইপের পয়েন্টার লাগবে। এই কারণে আমরা এখানে ইন্টিজার, পয়েন্টার এ এবং পয়েন্টার বি বললাম। ওকে, দেন নেক্সট লাইনে আমরা যেটা দেখব, এরপরে আমরা কি করব দেখেন তো। আমি যদি এখানে এসে স্টার এ এবং স্টার বি বলি, এটার মিন কি বলেন আমাকে? এটা দিয়ে কি মিন করতেছি, কেউ একজন বলেন। দুইটার অ্যাড্রেস যোগ করে দেওয়া। দুইটার অ্যাড্রেস কি যোগ করা যায়? কোনো পয়েন্টারের সময় কি পয়েন্টারের ভিতরে অ্যাড্রেস রাখি, অ্যাড্রেস কি যোগ করা যায়? আমরা বলছিলাম যখন আমরা পয়েন্টার নিয়ে কাজ করতাম তখন বলছিলাম যে মেমোরি অ্যাড্রেস যদি যোগ করতে যাই তখন কিন্তু সে এরর দেখায়, মনে সরি আছে? স্যার, দুইটা পয়েন্টের ভেরিয়েবলকে যোগ করা। তাহলে এই যে এখানে যে স্টারে লিখলাম এটাকে আমরা বলি ডি রেফারেন্সিং। ডি রেফারেন্সিং মানে হচ্ছে এখন একটা পয়েন্ট, এইখানে যদি আমরা শুধুমাত্র দেখেন, এখানে যদি শুধুমাত্র এ বি লিখতাম, এ এবং বি, এটা দিয়ে কি মিন করতো সেটা আমাকে আগে বলেন, দেন নেক্সটটা বুঝতে সুবিধা হবে। এ বি লিখলে কি মিন করতো? এ একটা পয়েন্টার, বি একটা পয়েন্টার, তাই না? বোঝা যাচ্ছে কিনা? এ একটা পয়েন্টার আমার এখানে, বি একটা পয়েন্টার। আমি যদি সামের ভিতরে এ বিকে যোগ করতাম সেক্ষেত্রে আসলে কি দুইটা পয়েন্টারের ভ্যালুকে যোগ করতে বলছি আমি, এবং এই ক্ষেত্রে আমাকে আসলে এরর দেখাইতো প্রোগ্রাম। কিন্তু আমি যদি এখানে এর আগে একটা স্টার দেই, তাহলে এই স্টার দেওয়ার কারণে কিন্তু এটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা দিয়ে মিন করতেছে ওই পয়েন্টারের অ্যাড্রেসকে আমি চাচ্ছি না, ওই পয়েন্টারের ভিতরে যে ভ্যালু আছে ভ্যালুকে দেখতে চাই। তাহলে একটা পয়েন্টার ভেরিয়েবলের আগে যদি একটা স্টার দিয়ে আমি দিয়ে দিই, এটাকে বলি ডি রেফারেন্সিং। ওটার মানে হচ্ছে ওই পয়েন্টার দেখাবে না, পয়েন্টারের ভিতরে যে ভ্যালু আছে ওটাকে নিয়ে আসবে। তাহলে আমার ওই এর ভিতরে কত আছে বলতে পারেন? নর্মালি এর ভিতরে কি আছে? 90। নর্মালি এর ভিতরে এই যে নাম্বার 1-এর অ্যাড্রেস আছে, তাই না? এই নাম্বার 1-এর অ্যাড্রেস আছে নর্মালি এর ভিতরে। কিন্তু আমি স্টার এ বলি, স্টার এ বললে কি এই নাম্বার 1-এর কন্টেন্টটা আছে, নাম্বার 1-এর কন্টেন্ট কত? 90। তার মানে স্টার এ বললে সে 90 পাবে। এখানে স্টার এ বলা মানে সে পাবে হচ্ছে 90। আর শুধু যদি এ বলি সেক্ষেত্রে পাবে হচ্ছে এই 90-র যে অ্যাড্রেস, মেমোরি লোকেশন, সেটা পাবে। আচ্ছা, আমরা একটু টেস্ট করে দেখি, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। আমি এখানে এটাকে একটু যদি আমরা স্যার আমরা স্যার মেমোরি লোকেশনটাও স্যার দেখাই স্যার।
মেমোরি লোকেশনটাও দেখব। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে আমরা জাস্ট এখানে রিটার্ন করাই একটা মেমোরি লোকেশন, তাহলে তো সুবিধা হবে। আমি এই লাইনটাকে আপাতত এটাকে স্কিপ করে আমি জাস্ট একটা মেমোরি লোকেশনকে আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেটা মেমোরি লোকেশন শো করতেছে কিনা। আমি রিটার্ন করলাম এখানে, এই রিটার্নে এখানে আমরা শুধুমাত্র এ কে রিটার্ন করতেছি, এ। বুঝছেন, এ রিটার্ন করলে কি রিটার্ন করার কথা? এ বললে কোনটা রিটার্ন করার কথা একটু বলেন তো আগে, আমাদের ম্যাচ করে কিনা দেখি। এ রিটার্ন করলে কোনটা রিটার্ন করবে সেটা বলেন আগে। 90 এর মেমোরি লোকেশন। হ্যাঁ, তাহলে 90 বা নাম্বার 1-এর যে মেমোরি লোকেশন ওটাকে রিটার্ন করার কথা। ওকে, দেখি আমাদের রান করলে সেটাই করে কিনা। আমরা রান বাটনে প্রেস করতেছি এবং আমাকে একটা দেখেন কি দেখাচ্ছে, দেখেন সামেশন অফ 2 নাম্বার। এটা তো আমাদের টেক্সট, তাই না? এটা তো আমরা লিখেছিলাম, এই জন্য দেখাচ্ছে সামেশন অফ 2 নাম্বার। দেন এখানে দেখাচ্ছে একটা, এই যে একটা নাম্বার দেখাচ্ছে 17247182116। এটা কি 90 না 19 মেমোরি লোকেশন? মেমোরি লোকেশন। তার মানে এই যে রিটার্ন যে আমরা এ বললে সে মেমোরি লোকেশনটাকে অ্যাক্সেস করতে পারতেছে। এখন আমি যদি এখানে এ না বলে স্টার এ বলতাম, এর আগে একটা স্টার দিয়ে দিলাম এবং এখন রান করতেছি আমার প্রোগ্রামকে, তখন কিন্তু আমাকে 90 দেখাচ্ছে। এটা ক্লিয়ার কিনা বলেন? এই কনসেপ্টটু ক্লিয়ার আর ইম্পর্টেন্ট। সবাই কি ক্লিয়ার এটা? যে স্টার এ বলা মানে হচ্ছে আমরা ওই পয়েন্টারটাকে ডি রেফারেন্সিং করলাম। নর্মালি পয়েন্টারটাকে যখন কল করলাম তখন আসলে পয়েন্টারের ভিতরে অ্যাড্রেসটা শো করতেছিল, কিন্তু যখন পয়েন্টারটাকে স্টার দিলাম তখন কিন্তু সে আসলে তার ভ্যালুটাকে অ্যাক্সেস করতেছে। তাহলে ডি রেফারেন্সিংয়ের মাধ্যমে আমরা আসলে ভ্যালুটাকে নিয়ে আসলাম। এখন আমরা তাহলে আমাদের এই যে অরিজিনাল ফাংশন ছিল ওটাকে এখন ঠিক করে দেই, যে আমার সামের ভিতরে এখন কি হবে, স্টার এ এবং স্টার বিকে আমরা যোগ করব। আর এখানে যদি কেউ এরকম চিন্তা করেন যে আমরা এ বিকে যোগ করতে পারি কিনা, সাপোজ তাও দেখাই। এ বি দিয়ে আমরা এখানে কি করলাম, রিটার্নে বলে দিলাম সামকে রিটার্ন করো, সাম। এরপর এটাকে রান করতেছি, এখন রান করতেছি। দেখেন রান করলে একটা এরর দেখানোর কথা, এই যে এরর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, যে ইনভ্যালিড অপারেশন টু বাইনারি প্লাস। কেন ইনভ্যালিড? যেহেতু এখানে আমরা একটা পয়েন্টারের সাথে আর একটা পয়েন্টারকে প্লাস করতে বলতেছি। তার মানে দুইটা পয়েন্টার মানে হচ্ছে এক একটা পয়েন্টের ভিতরে একটা লোকেশন আছে, এটার ভিতরে একটা অ্যাড্রেস লোকেশন আছে, এটার ভিতরে একটা অ্যাড্রেস লোকেশন আছে। তাহলে দুইটা অ্যাড্রেস লোকেশনকে কখনোই প্লাস করা যাবে না। এই কারণে আমরা এখানে কি করতেছি, জাস্ট স্টার ইউজ করতেছি, যে আসলে লোকেশনকে চাই না, ওর ভিতরে কন্টেন্টটাকে আমার দরকার। জাস্ট স্টার দিয়ে ডি রেফারেন্সিং করলাম। এই টেকনিকটার নাম হচ্ছে ডি রেফারেন্সিং। এখন যদি আমি সামকে রিটার্ন করতে চাই সেক্ষেত্রে দেখবেন আমাদের আসলে অ্যাকচুয়াল দুইটার সামেশন করে 110 দেখাচ্ছে। বোঝা যাচ্ছে কি? জি স্যার। সবাই কি বুঝছেন একটু বলেন তো, যারা আছেন আমার সাথে? কারো কি প্রবলেম হচ্ছে বুঝতে কোনো? না স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? না স্যার। ওকে, তাহলে আমরা ছোট্ট আরেকটা প্রোগ্রাম লিখি এই সিমিলার ওয়েতে, যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার হয়। ছোট্ট একটা প্রোগ্রাম লিখি এই সেম টেকনিক ফলো করে, এবং আমাকে বলতে হবে আপনারা যে এখানে আমরা কি করতেছি বা কি হচ্ছে। আমি আরেকটা ফাংশন এখানে লিখতেছি, খুব ছোট্ট একটা ফাংশন। ফাংশনের শুরুতে আমি লিখলাম ভয়েড। আমি পরে এক্সপ্লেনেশন চাবো, আগে লিখে নিই, তারপর আপনাকে জিজ্ঞেস করবো যে কেন লিখলাম। ফাংশনের নাম দিলাম একটা আমি। এখানে আমরা ওকে, এটা একজন বলেন যে এখানে এই ফাংশনের কাজ কি বা কি করতেছি আমরা এখানে, কে বলবেন বলেন তো? ভয়েড ইনক্রিমেন্ট, দেন আমরা এই যে ফাংশনটা লিখলাম এটা এক্সপ্লেন করে দেন আমাকে একটু। জাস্ট ওই লাইনটা স্যার। হ্যাঁ, শুধু এই লাইনটাই বলেন, তার ভিতরে আমরা কোড লিখতেছি, এটুকু শুধু বলেন যে এটা কি হচ্ছে, কোন টাইপের ফাংশন, কি পাস করতেছি, জাস্ট এটুকু বললেই হবে আমাদের আপাতত। স্যার আবার একটু বলবেন? এই যে এখানে দেখেন আমরা যে 11 নাম্বার থেকে শুরু করে 14 নাম্বার। এটা নো রিটার্ন, হ্যাঁ হ্যাঁ নো রিটার্ন, এবং এটার এই ভ্যালুটা ইনক্রিমেন্ট করব স্টার ভ্যালু দিয়া। স্যার এটা হচ্ছে স্যার নো এটা। রিটার্ন উইথ বলেন বলেন। হ্যাঁ স্যার, এটা হচ্ছে একটা ফাংশন উইথ নো রিটার্ন টাইপ আর কি। আচ্ছা। এখানের মধ্যে স্যার আমরা পয়েন্টার লোকেশন ডিফাইন করতেছি ভ্যালু দ্বারা। ভ্যালুটা স্টার দিয়ে স্যার আমরা এখানে পয়েন্টার লোকেশন করতেছি, আর এটা ভেরিয়েবলটা হচ্ছে ইনক্রিমেন্টের ভিতরে আমরা রাখতেছি।
আচ্ছা, তার মানে হচ্ছে এটা একটা ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন। প্রথমে এটা ইউজার ডিফাইন ফাংশন, এবং এটা টাইপটা কোনটা? নো রিটার্ন উইথ আর্গুমেন্ট, তাই না? রিটার্ন টাইপটা নো, যেহেতু ভয়েড বলা আছে, রিটার্ন টাইপটা নো, কিন্তু আর্গুমেন্ট পাস করছে একটা আর্গুমেন্ট, তাই না? এবং আর্গুমেন্টে কি আমরা কোনো ভেরিয়েবল পাস করছি না কোনো পয়েন্টার পাস করতেছি? পয়েন্টার। তাহলে এটাকে আমরা কি বলবো? কোন টাইপে পড়বে? ফাংশন কল বাই রেফারেন্স এই টাইপে পড়বে, তাই না? এটা কল বাই জি, রেফারেন্স স্যার। টাইপে পড়বে, যেহেতু আমরা এখানে পয়েন্টার ভেরিয়েবল বলতেছি। ওকে, তার মানে একটা জি, স্যার। একটা ইন্টিজার আমরা এখানে নিচ্ছি। তাহলে একটা ইন্টিজার নিয়ে আমরা কিছু কাজ করি এখানে ভিতরে। খুব সিম্পল কাজ। আমরা কি করব এখানে? আমরা যদি এরকম বলি, দেখেন, যে আমরা বললাম এরকম যে ইন্টিজার দিলাম সাপোজ টেস্ট, বা যে কোনো একটা কিছু হতে পারে, ইকুয়াল আমি বললাম স্টার ভ্যালু +1। এই লাইনটা একটু আমাকে বলেন কেউ একজন, এটার কি কাজ হবে? স্যার এখানে স্যার টেস্ট নামে আমরা আরেকটা ভ্যালু নিচ্ছি, যেটা আমরা ভ্যালু অ্যাসাইন করতেছি হচ্ছে আমাদের পয়েন্টারের যে ভ্যালুটা, এটার সঙ্গে আমরা প্লাস মানে এক যোগ করবো আর কি। পয়েন্টারের মানে হচ্ছে পয়েন্টারের, পয়েন্টারের ভ্যালু। হ্যাঁ, পয়েন্টারের অ্যাকচুয়াল ভ্যালুটা, তাই না? অ্যাড্রেসটা না, কিন্তু পয়েন্টারের ভিতরে যে জি, স্যার। ওই লোকেশনের যে কন্টেইন আছে সেই কন্টেন্টটা, তাই না? ভ্যালুর যে লোকেশন, ওই লোকেশনের অ্যাকচুয়াল কন্টেইনের সাথে আমরা 1 প্লাস করতেছি। তাহলে টেস্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে আমরা ওর ভিতরে 1 প্লাস করে দিচ্ছি, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এই ফাংশন কি কোনো কিছু রিটার্ন করবে? আমার যে ফাংশনটা ভয়েড ফাংশন, না স্যার। তাহলে যেহেতু রিটার্ন না, করবে স্যার। না, তাহলে আমাকে এটা আউটপুটটা দেখাইতে হবে কোথায়? আউটপুটটা ইউজারকে দেখাবো কিভাবে? মেইনের মেইনের ভিতরে স্যার। মেইনে? না সরি স্যার। স্যার, ফাংশনে দেখাতে হবে। ফাংশনেই দেখাইতে হবে। মেইনে তো যাবো কিভাবে? মেইনে তো এখান থেকে আমাকে ভ্যালু যদি রিটার্ন না করে, তাহলে মেইনে তো আমি কিছু দেখতে পারবো না। তাহলে এইখানে আমাকে ইউজারকে ভ্যালুটা দেখাই দিতে হবে। তাহলে একটা প্রিন্ট কমান্ড এখানে ইউজ করে দিই আমি, প্রিন্ট কমান্ড, এবং আমরা বললাম যে নিউ ভ্যালু নিউ ভ্যালুতে আমরা আসলে এই ভ্যালুটা শো করবো। তাহলে আমরা একটা ফরম্যাট স্পেসিফায়ার দিচ্ছি %d, এবং আমরা এখানে শো করবো হচ্ছে কোনটাকে শো করবো? টেস্ট থেকে, তাই না? টেস্ট। আমি আরেকটা লাইন লিখি প্রিন্টের, দেখেন এই লাইনটা বোঝা যায় কিনা, এটা দিয়ে কি হচ্ছে। এখানে আমরা ওকে, প্রথম যে প্রিন্ট টেপটা দিলাম, এই প্রথম প্রিন্ট টেপের আউটপুটটা কি আসবে? কেউ বলতে পারবে না আমাকে? স্যার মেমোরি অ্যাড্রেস স্যার। হ্যাঁ, মেমোরি অ্যাড্রেস আসবে। এখন দেখেন এখানে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করেছি %p। এটা মেবি আমরা দেখছিলাম আগে %p। না স্যার, মনে হয় না। আচ্ছা, তাহলে নর্মালি যদি আমরা মেমোরি অ্যাড্রেস দেখার ক্ষেত্রে %d ইউজ করি, সেক্ষেত্রে একটা ওয়ার্নিং দেখায়। আমরা খেয়াল করছি কিনা, কিছুক্ষণ আগে আমরা মেমোরি অ্যাড্রেস যখন দেখছিলাম, উপরে একটা ওয়ার্নিং দেখাচ্ছিল। যেহেতু %d দিয়ে মেমোরি অ্যাড্রেস দেখালে একটা ওয়ার্নিং দেখায়। তাহলে পয়েন্টারের ডেটা দেখানোর জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার %d ইউজ করবো, সেক্ষেত্রে ওই ওয়ার্নিংটা দেখাবে না। তাহলে আমাকে প্রথমে যখন অ্যাড্রেস প্রিন্ট করবে, সেক্ষেত্রে ওই মেমোরি লোকেশনটা প্রিন্ট করার কথা ভ্যালুর। আর দ্বিতীয় যেটা প্রিন্ট টেপ, সেটা কী করবে? ওই যে আমাদের ভ্যালুর যে কন্টেইন, তার সাথে 1 প্লাস করে আমাকে ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে। ওকে, আমাকে অবশ্যই কি ফাংশনটা কল করতে হবে না কোথাও? জি স্যার। এই ফাংশন তখনই আমাকে আসলে আউটপুট দেখাবে যখন আমি এটা কোথাও কল করব। তাহলে কল করতে হবে অবশ্যই আমাকে মেইনের ভিতরে। তাহলে আমি মেইনের ভিতরে সেটাকে কল করার চেষ্টা করতেছি। তাহলে মেইনের ভিতরে আমি এখানে কল করি, সাপোজ যে কোনো জায়গায় কল করতে পারি, কোনো প্রবলেম নাই। আমি এখানে কল করতেছি, অথবা এই উপরে কল করি, এখানে কল করি, যাতে
আগের সাথে মিসম্যাচ না হয়। তাহলে এখানে আমি ফাংশনকে কল করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি লিখবো বলেন তো? ফাংশনের নেম, এরপরে আর টাইপ। ভিতরে কি পাস করব? ওই যে প্যারামিটার পাস করব। ভিতরে একটা প্যারামিটার পাস করব, তাই তো? জি স্যার। আচ্ছা, প্যারামিটার কি পাস করব ডিরেক্ট প্যারামিটার নাকি অ্যাড্রেস টাইপ দিয়ে? এরকম কি পাস করবো? আচ্ছা, সাপোজ আমি এখানে বললাম নাম্বার, এটা পাস করলে কি হবে এরকম? না স্যার, এখানে স্যার অ্যাড্রেস টাইপ n% দিয়ে পাস করা লাগবে। তাহলে আমরা এখানে একটা আগে ইন্টিজার ডিক্লেয়ার করে নেই, ইন্টিজার নাম্বার ইকুয়াল 100 সাপোজ। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমরা কল বাই রেফারেন্স করতেছি, তাহলে আমরা ডিরেক্ট ভ্যালু পাস করব না, নাম্বারটাকে পাস করব না, আমরা একটা অ্যাম্পারসেন্ট সাইন দিয়ে ওই নাম্বারের মেমোরি লোকেশনটাকে পাস করব, যেটা কি করবে আমার এই যে ভয়েড ইনক্রিমেন্ট যে ফাংশনটা আছে ওটাকে অ্যাকসেপ্ট করবে। এটাকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পরে সে কী করবে, ওই ভ্যালুর সাথে ওই যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা, তার মানে অ্যাকচুয়াল ভ্যালুটা কত আসলে 100, তাই না? এইখানে এখানে স্টার ভ্যালু মানেই হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালুটাকে সে এখানে নিবে 100 এর সাথে 1 প্লাস করবে, তার মানে 101। এটা করে সে রাখবে টেস্ট নামে একটা ভেরিয়েবলে, এবং পরে ওটা আমাকে প্রিন্ট করে দেখাবে। তাহলে আমি জাস্ট এটাকে এখন দেখতে চাই, এই নিচের প্রিন্টএফ কমান্ডটা আপাতত আমি কমেন্টস করে রাখতেছি। এখন রান করে দেখি যে আমাদের আসলে এই প্রোগ্রাম কী ধরনের আউটপুট দেখাতে পারে। একটু রান করি। রান করলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কি? একটু দেখতে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমি এখানে একটা /n ইউজ করে দেই, তাহলে আর একটু ক্লিয়ারলি দেখতে পারবেন। আবার রান করছি, তাহলে দুইটা লাইন দেখতে পাচ্ছি আমরা, তাই না? এখন জি স্যার। কনফিউশন থাকলে কারোর শেষ হয়ে যাওয়ার কথা। এখন অ্যাড্রেসে আমাদের দেখাচ্ছে একটা মেমোরি লোকেশন, যেটা কার মেমোরি লোকেশন? এই নাম্বারের মেমোরি লোকেশন, তাই না? নাম্বারের মেমোরি লোকেশনটাই কিন্তু আসলে ভ্যালুর ভিতরে আছে, এবং সেটা আমাকে শো করতেছে এই লোকেশন এটা। আর নাম্বারের যে কন্টেইন 100, এটা এখন চলে গেছে কোথায়, যে স্টার ভ্যালু, তার মানে হচ্ছে এটা মানেই ছিল ডি রেফারেন্সিং, যার মানে হচ্ছে আমাকে নাম্বারের কন্টেন্টটাকে সে এখানে অ্যাক্সেস করতে পারতেছে এবং তার সাথে 1 প্লাস করতেছে। তাহলে কন্টেন্ট ছিল 100 প্লাস করে 1, দ্যাট ইজ 101 শো করতেছে নিউ ভ্যালুতে। বোঝা যাচ্ছে সবাই? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এই ধরনের ফাংশন যদি আমরা লিখতে বলি আপনাদের যে কল বাই রেফারেন্স ইউজ করে, সেক্ষেত্রে মনে হয় না প্রবলেম হবে। আমরা বুঝে ফেলছি, দুইটাই আমাদের খুব সিমিলার। এক ক্ষেত্রে আমরা আসলে অ্যাড্রেস পাস করি, আর এক ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল ভ্যালু পাস করি। তাহলে যখন আমরা অ্যাকচুয়াল ভ্যালু পাস করে কোনো ফাংশনকে কল করব, সেটা হচ্ছে ফাংশন কল বাই ভ্যালু, আর যখন ফাংশনে ভ্যালুর পরিবর্তে অ্যাড্রেসকে পাস করব, তখন ফাংশন কল বাই রেফারেন্স। রেফারেন্স দিয়ে কল করলে আমাকে পয়েন্টার টাইপের ভেরিয়েবল লাগবে, আর নর্মাল ভ্যালু কল করলে আমাকে নর্মাল ভেরিয়েবল ইউজ করতে হবে। এটুকুই শুধু মাথায় রাখলে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো এই টাইপের। আচ্ছা স্যার, আমরা যদি স্যার এই ফাংশনটা যদি রান করি আর কি, তাহলে মেমোরি অ্যাড্রেসটা কি স্যার সেমই থাকবে নাকি মেমোরি না অ্যাড্রেসটা না, আমি পরিবর্তন? আবার রান করতেছি, দেখেন আমি আবার রান করতেছি। সেম কি আছে? এখন একটু লাস্ট 2 ডিজিট খেয়াল করেন, এখানে 84 বলা আছে আমার এখানে। আমি আবার রান করতেছি, দেখেন কি আসছে, C4 আসছে। তাহলে মেমোরি লোকেশনটা হচ্ছে কি ডাইনামিক, তাই না? আমরা জানি কি যে আসলে প্রোগ্রাম যখন রান করি তখন কি করে, সে র্যামের একটা পার্টিকুলার লোকেশনকে ওই পার্টিকুলার ভেরিয়েবলকে স্টোর করার জন্য নেয়। এগুলো আমরা প্রথম দিকে ক্লাসে বলেছিলাম, তাই না? একদম আমাদের শুরু যখন ছিল তখন আমরা আলোচনা করেছিলাম যে মেমোরি লোকেশনগুলোকে আসলে রান টাইম নেয়। যখন রান করব তখন সে মেমোরি থেকে যে জায়গাটা ফ্রি পাবে ওইটাকে সে নিবে। তাহলে আমাদের ওই যে নাম ভেরিয়েবল, এটা যখন আমরা প্রোগ্রামটা প্রথম রান করতেছি তখন সে কী করছে, এই পার্টিকুলার লোকেশনে সে আসলে ওই নামের ভেরিয়েবলের মানটা রাখতেছে। তাহলে দ্বিতীয়বার যখন রান করতেছি সে হয়তো ডিফারেন্ট লোকেশন নিচ্ছে, তাহলে যতবারই রান করব ডিফারেন্ট হবে। যদি কোনো কারণে এক হয়ে যায়, ওটা আসলে মানে আমাদের আসলে লাগ বলতে পারেন, এটা আসলে কোনো নাই যে এক হবে এরকম। এক হতে পারে যদি দুইটা লোকেশন ফ্রি পায়, কখনো এটা এক দেখাইতে পারে, কিন্তু আমাদের ধরে নিতে হবে যে দুইটা লোকেশন কী হবে, যে কোনো সময় চেঞ্জ হতে পারে, ডাইনামিক লোকেশন হবে। তাহলে মেমোরি লোকেশনটা ডাইনামিক, এটা আসলে প্রত্যেক ক্ষেত্রেই চেঞ্জ হবে। এটা আপনার কম্পিউটারে করলেও ডিফারেন্ট হবে, আমার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তাহলে কল বাই রেফারেন্স ইউজ করে আমরা ফাংশনকে কল করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আপনারা যেটা ট্রাই করতে পারেন, আমরা এর আগে আপনাদের একটা প্রোগ্রাম তৈরি করতে বসলাম একটা ক্লাসে, মনে পড়ে কিনা? সোয়াপ করা দুইটা নাম্বারকে।
জি স্যার। সোয়াপ করার ক্ষেত্রে আমরা কল বাই ভ্যালু দিয়ে আসলে করতাম নর্মালি। কেউ কেউ হয়তো কল বাই রেফারেন্স ইউজ করছিলেন, হয়তো না বুঝেই করছেন বা কীভাবে করছেন আপনারা হয়তো ভালো বলতে পারবেন। তাহলে আপনারা প্রত্যেকে যেটা করবেন যে সোয়াপ যে ফাংশনটা ছিল, দুইটা নাম্বারকে সোয়াপ করার যে ফাংশন, সেটাকে কল বাই রেফারেন্স এইভাবে করে বাসায় ট্রাই করবেন।